আসসালামু আলাইকুম মিস, আপনি কেমন আছেন মিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জি মিস, আমরা সবাই ভালো আছি। তোমরা তোমাদের নাম রোলটা চ্যাট বক্সে দিয়ে দাও। আচ্ছা, আমরা আজকে আমাদের অধ্যায় 2 এর পাঠ্য বইয়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব, সৃজনশীল প্রশ্নগুলো আর পাশাপাশি বহু নির্বাচনী। এরপরে আমরা অধ্যায় 2 এর উপর একটা বহু নির্বাচনী পরীক্ষা নিব। তোমরা প্রথমে 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নং দিয়ে দাও। 1 থেকে 40, 1 2 3 4 এভাবে 1 থেকে 40 ক্রমিক নং দিয়ে দাও। আজকে আমার নার্সারি টু 5 এর মধ্যে দেখে এসেছি না। আর হচ্ছে আমাদের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস হচ্ছে সোমবারে এ এবং বি সেকশনে সবাই একটা কাগজে মানে শীটের মধ্যে লিখো 1 থেকে 40 পর্যন্ত, আর সঠিক উত্তর ক খ গ ঘ এই অপশনগুলো ব্যবহার করো। তারপর সোমবারে যখন আসবে ইনশাআল্লাহ খাতাগুলো আমি চেক করে দেব। ঠিক আছে, দেখো আমরা আগে পাঠ্য বই নিয়ে একটু আলোচনা করে নেই। 1 নম্বর প্রশ্ন, নবান্ন উৎসব। নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? 1 নম্বর প্রশ্ন। বলতো সঠিক উত্তরটি কোনটি হবে আমাদের? মিস হেমন্ত ম্যাম। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ? আমাদের 1 নম্বর অপশন হচ্ছে বাঙালি সম্পর্কে, 2 নম্বর অপশন এদেশে রীতি বৈচিত্র্য পরিপূর্ণ, 3 নম্বর অপশন হচ্ছে বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান। কোনটি ম্যাম সঠিক? 2 ও 3 হবে। 2 ও 3 হবে। আচ্ছা, তারপর দেখো উদ্দীপকটা হচ্ছে। আসসালামু আলাইকুম মিস। অর্পিতা, শুনতে পাচ্ছ? অর্পিতা, দেখো নিচের উদ্দীপকটি পড়ে 3-4 নম্বরের প্রশ্ন উত্তর দাও। তোমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করছিলেন। নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল, বাড়ির পাশে ছিল একটি মসজিদ। গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে। সে সময়ে মতি মাঝি ওই নদীর উপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গেয়ে যেত। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে? কোনটি বলো? কোন কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে? কে বলতে ম্যাম পারবে? নদী ভাঙন। নদী ভাঙন। নদী ভাঙন। উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মতে দেশের মানুষের খুশি হওয়ার প্রধান কারণ কি? জলবায়ুর বিশেষ প্রভাব,
নদ নদীর বিপুল সম্পদ, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। কি হবে বলো? ম্যাম আসসালামু আলাইকুম। 2 ও 3 2 আর 3। শান্তিতে উদ্দীপকটা পড়ো তো 1 নম্বর প্রশ্নে। আসসালামু আলাইকুম মিস। প্রথম মাসের প্রথম দিন সাইমা রাইসান সংকল্প করে বলে যাবে, লাল সাদা রঙের শাড়ি পরবে, সেখানে মেলায় গান ও কবিতা শুনবে। প্রতি বছরই এখানে অনেক মানুষের সমাগম হয়, তারা মুখোশ পরে গান গায়, অনেকে আবার মুখে বিভিন্ন ছবি আঁকে, সারাদিন আনন্দ উচ্ছ্বাসে কাটায়। ক, বাংলা প্রথম মাসের নাম কি? খ, বাংলাদেশে কৃষি প্রধানত কিসের উপর নির্ভরশীল? দেখো ব্যাখ্যা করো। ঠিক আছে শান্তি, শান্তিতে ঠিক আছে খেয়াল করো। আমাদের 1 নম্বরটা ছিল বাংলা প্রথম মাসের নাম কি। দেখো আমি নমুনা উত্তরটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে। আমি বলেছিলাম যে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরটা এক শব্দ হতে পারে, একটা সেন্টেন্স, সর্বোচ্চ 3টা সেন্টেন্স হতে পারে। দেখো বাংলা প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। খ প্রশ্ন উত্তর দুইটি অংশ হবে আমাদের। প্রথম অংশে জ্ঞানমূলক এবং দ্বিতীয় অংশে হচ্ছে সেই সম্পর্কে ব্যাখ্যা আকারে লিখতে হবে। প্রথমটা এক কথায় উত্তর দিয়ে তারপরটা আমরা এটা বিশ্লেষণ করবো। তাহলে দেখো বাংলাদেশের কৃষি প্রধানত কৃষির উপর নির্ভরশীল ব্যাখ্যা করো। আমাদের প্রথম অংশে বাংলাদেশের কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। তারপরে আমরা এই সম্পর্কে লিখবো। বাংলাদেশের কৃষি প্রধানত গ্রামীণ জীবনে প্রধানত কৃষির সাথে জড়িত। বাংলাদেশের নদীমাতৃক দেশ। একসময় বাংলাদেশকে বলা হতো একটি বড় গ্রাম। তখন এদেশের অর্থনীতির প্রধান উৎস ছিল কৃষি। এদেশের কৃষিজ ফলন এখানকার জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা ইত্যাদির উপর নির্ভর করে। জলবায়ু পরিবর্তন ও মাটির উর্বরতা অঞ্চল ভেদে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হয়ে থাকে। তাই বলা হয় বাংলাদেশ কৃষি প্রধানত আবহাওয়ার উপর নির্ভরশীল। তার লক্ষ্য করে এখানে যে আমাদের দেশের জলবায়ু পরিবর্তন এবং মাটির উর্বরতার উপর নির্ভর করে আমাদের কৃষি ফলন। এক এক অঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং মাটির উর্বরতার উপর ভিত্তি করে এক এক অঞ্চলে এক এক ধরনের ফসল কি করা হয়, চাষাবাদ করা হয়ে থাকে। এখন আসে ক প্রশ্ন। আচ্ছা মেয়েরা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? মেয়েরা আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? বেদে আসছি। আচ্ছা থ্যাংক ইউ। তারপর দেখো গ প্রশ্নটা ছিল উদ্দীপকে বাংলার কোন মেলার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তোমরা সবাই বলতে পারবে কোন মেলার কথা বলা হয়েছে, বলো তো শুনি। মিস বৈশাখী মেলা। বৈশাখী মেলার কথা বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের 3টে অংশ হবে, উত্তরটা 3টে অংশ হবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। প্রথম অংশে মেলা বাংলাদেশের একটি জাতীয় লোকজ ঐতিহ্য। মেলা শব্দের অর্থ হচ্ছে মিলন। উদ্দীপকে বাংলার বৈশাখী মেলার কথা বলা হয়েছে। তারপরের অংশ আমাদের হবে বাঙালি জাতির প্রাণের উৎসব বৈশাখী মেলা। দল মত নির্বিশেষে সব ধর্মের মানুষ একসাথে মেলায় একত্রিত হয়। বাংলা মাসের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ বৈশাখী মেলা উদযাপন করা হয়। গ্রামে ও শহরে এই মেলার আয়োজন করা হয়। ঢাকার রমনা পার্কে অবস্থিত বটমূলে দেশের প্রধান বৈশাখী মেলার আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রা দিয়ে উৎসব শুরু হয়। সাংস্কৃতিক কর্মীরা ও সাধারণ মানুষ এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন এবং ছায়ানটের শিল্পীদের সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠেন এসো হে বৈশাখ, এসো এসো। মেয়েরা সাধারণত লাল সাদা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পায়জামা পরে বৈশাখী মেলায় আসে। মেলায় সাংস্কৃতিক কর্মীরা বাংলায় সংস্কৃতির সাথে সম্পৃক্ত গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। মেলায় বিচিত্র সব জিনিসের কেনাবেচা হয়। মাটির তৈরি বিভিন্ন খেলনা, বাঁশ ও ব্যস্ত সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় সবকিছুই মেলায় পাওয়া যায়। এটি বাঙালির প্রাণের মেলা। জাতি, ধর্ম, ছোট বড় নির্বিশেষে সব শ্রেণীর মানুষ মনের টানে এই মেলায় আসে এবং আনন্দ উল্লাস করে। এটা আমাদের দ্বিতীয় অংশ উত্তরটা হবে এবং দ্বিতীয় অংশে উদ্দীপকেও দেখা যায় ফারিবা, রাইসা, রূপন্তী, প্রিয়ন্তী লাল সাদা রঙের শাড়ি পরে বাংলা নববর্ষের প্রথম দিনে রমনা পটমূলে উদযাপিত মেলায় যার প্রস্তুতি নিচ্ছে তারা সেখানে গান ও কবিতা শুনবে। তাই বলা যায় উদ্দীপকে বাংলার বৈশাখী মেলার কথা বলা হয়েছে। আমরা সৃজনশীল প্রশ্নের যে প্রশ্নের উত্তরটা আমরা এইভাবে তিনটি অংশে লিখব। সবাই বুঝতে পেরেছ? মেয়েরা উত্তরটা বুঝতে পেরেছ? আচ্ছা শোনো, তোমাদের ক্লাস 5-এ মার্চের 17 তারিখের পর থেকে আর আমাদের ক্লাস হয়নি। অনাকাঙ্ক্ষিত যে পরিস্থিতিটা ছিল আমাদের করোনার কারণে। তারপর 6-5 থেকে অটো পাস হয়ে 6-এ আবার 6-এ একটা পরীক্ষা নেওয়া হয়েছিল আমাদের। তোমাদের সৃজনশীল প্রশ্নের সম্পর্কে কিভাবে উত্তরগুলো লিখতে হবে আমরা যদিও অনলাইন ক্লাসে বলেছি, তারপরে এখন যেহেতু তোমরা 7-এ একটু এটার দিকে একটু নজর রাখবে। সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখতে হবে সেই নিয়মটা তোমরা অনুসরণ করবে। ঠিক আছে, এখন ক প্রশ্নে আসো। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে 4 রঙের কালি ব্যবহার করেছি, কারণ এটা আমাদের উত্তরটা 4টি অংশ হবে। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশের উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকাটা মূল্যায়ন করো। তাহলে দেখো নিধি পড়ো তো, উত্তরটা পড়ো। আমাদের দেশে বাংলা নববর্ষের শুরুতে বা পহেলা বৈশাখে যে মেলা বসে তা বাঙালি সংস্কৃতির আদি বাহন। বাংলাদেশের উৎসবগুলোর মধ্যে বৈশাখী মেলা বা পহেলা এদের নানা উৎসবের মধ্যে একটি উল্লেখযোগ্য হয় লাল ইলিশ মাছ ভাজা, ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী খাবার বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। মেলায় যাত্রা, থিয়েটার, পাঁচালী, কবি গান, কীর্তন ও বাউল গানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীও তাদের নিজস্ব সংস্কৃতির অনুসরণে বৈশাখী মেলা আয়োজন করে। চতুর্থ প্যারা, বৈশাখী মেলার মাধ্যমে বাঙালিদের মধ্যে একটি মেলা বন্ধন হয়। সব ভেদাভেদ ভুলে বাঙালিরা তাদের প্রকৃত সংস্কৃতিকে লালন এবং ধারণ করার সক্ষম হয়।
এ মেলা যেমন দেশীয় পরিমণ্ডলের মধ্যে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে বাঙালিকে তাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়, যে কারণে বাঙালিকে বিশ্ববাসী স্বতন্ত্র জাতি হিসেবে, নিজস্ব সংস্কৃতির ধারক হিসেবে আজও সম্মান করে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, তাহলে এখানে যে আমাদের প্রশ্নটা বলেছিল যে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশের উদ্দীপকে বর্ণিত মেলার ভূমিকাটা মূল্যায়ন করো। তাহলে এখানে দেখো ভূমিকাটা কি আমাদের মানে একেবারে শেষে যে উচ্চতর দক্ষতার যে অংশটুকু সেখানে খেয়াল করো যে বৈশাখী মেলার মাধ্যমে বাঙালিদের মধ্যে একটি মেলা বন্ধন হয়। সব ভেদাভেদ ভুলে বাঙালিরা তাদের প্রকৃত সংস্কৃতিকে লালন এবং ধারণ করার সম্পর্কে আগ্রহী হয়। এই মেলায় যেমন দেশীয় পরিমণ্ডলের মধ্যে বাঙালিকে ঐক্যবদ্ধ হতে সাহায্য করে, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে বাঙালিকে তাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়, যে কারণে বাঙালিকে বিশ্ববাসী স্বতন্ত্র জাতি হিসেবে, নিজস্ব সংস্কৃতির ধারক হিসেবে আজও সম্মান করে। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম বলো। ম্যাম, কিভাবে প্যারা করলে লিখবো নাকি? হ্যাঁ, এভাবে 4টা অংশ লিখবে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। প্রশ্নে দেখো জ্ঞান, এটা হবে অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। এখানে দেখো প্রয়োগে কি বলা হয়েছে, নারী পুরুষ শিশুরা সাদা লাল রঙের শাড়ি ও পায়জামা পরে বৈশাখী মেলাকে আকর্ষণীয় করে তোলে। শহরের মেলাতে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, ভর্তা ইত্যাদি ঐতিহ্যবাহী বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়। মেলার যাত্রা, থিয়েটার, পাঁচালী, কবিতা, কীর্তন ও বাউল গানের আয়োজন করা হয়। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীও তাদের নিজস্ব সংস্কৃতির অনুসরণে বৈশাখী মেলা আয়োজন করে। এই হচ্ছে আমাদের প্রয়োগ। আর অনুধাবন কি, বৈশাখী মেলাটা কি, এটা অনুধাবনে বাংলাদেশের বাংলাদেশ উৎসবের দেশ। এই দেশের নানা উৎসবের মধ্যে একটি উল্লেখযোগ্য উৎসব হচ্ছে বৈশাখী মেলা বা পয়লা বৈশাখ। বাঙালি জাতির প্রাণীর উৎসব বৈশাখী মেলা। দল মত নির্বিশেষে সব ধর্মের মানুষ একসাথে মেলায় একত্রিত হয়। ফলে বৈশাখী মেলার আয়োজনে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য। এভাবে আমাদের 4টি অংশ, আমাদের ঘরের প্রশ্নটার উত্তর লিখতে হবে। এখন দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা। ঈশা পড়ো তো, পড়ো তো ঈশা। শান্তা ময়মনসিংহ অঞ্চলের একটি ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবারের সন্তান। অন্তরা শান্তার সাথে ময়মনসিংহে তার বাড়িতে বেড়াতে যায়। সে দেখলো শান্তার বাবা শান্তার মায়ের বাড়িতে বসবাস করে। শান্তার অন্তরাকে জানালো যে সে পরিবারের ছোট কন্যা হওয়াতে বিয়ের পরও এ বাড়িতে থাকবে এবং সমুদায় সম্পত্তির মালিক হবে। শান্তারা এক সময় গাছপালা, সমুদ্র, পাহাড় ইত্যাদির পূজা করত। এখন তারা টিভি দেখে। তাদের এলাকার রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তারা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের এখন ব্যাপকভাবে লেখাপড়া শিখছে।
ফলে তাদের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ইত্যাদিরও পরিবর্তন এসেছে। 1 নম্বর প্রশ্ন, নাচ কোন ক্ষুদ্র নৃত্যের উৎসব? খ, বৈশাখী বলতে কি বোঝায়? গ, শান্তা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ঘ, শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। বক্তব্যটি বিশ্লেষণ করো। গোপী নাচ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? মণিপুরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর। মণিপুরি। আর মণিপুরি। তারপর বৈশাখী বলতে কি বোঝায়? বৈশাখী 3টি শব্দের সমন্বয়ে গঠিত। হ্যাঁ, বই অর্থ বৈশুখ। চট্টগ্রামের টাকমা, মারমা, তঞ্চঙ্গা ও ত্রিপুরা নৃগোষ্ঠীর যৌথভাবে নববর্ষ উৎসব উদযাপনকে বোঝায়। তারপরে আরেকটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে লিখে তারপর এটা কোন সম্প্রদায় পালন করে সেটা লিখে ফেলবে। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। যেটা লিখেছে এটা জ্ঞানমূলক হবে যে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী বৈশুখ, সাংগ্রাই ও বিজয় এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে পালন করে বৈশাখী। এটা লিখবে, এটা হচ্ছে জ্ঞানমূলক। তারপর ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলবে বিভিন্ন উৎসবের মধ্যে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা এই বৈশাখী উৎসবটি পালন করে থাকে। শান্তা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? গারো বা খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর। গারো বা খাসিয়া। গারো বা খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী। তখন সেই সম্পর্কে লিখবে তোমরা ওইভাবে 3টি অংশে, প্রথম অংশে এটা উত্তর লিখে তারপর এটা অনুধাবন লিখবে, তারপরে এটা প্রয়োগ ঘটাবে। শান্তার মতো অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানব জীবনযাত্রা পরিবর্তন এসেছে বক্তব্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি এর আগের ক্লাসে। আনন্দ উৎসব বলো, লোকবিশ্বাস, তাদের সংস্কৃতি, বিয়ে, পোশাক, অলংকার, খাদ্য পানীয়, এর আলোকে আমরা বুঝতে পেরেছি যে তাদের জীবনযাত্রার যে পরিবর্তন এসেছে সেই আলোচনা আমরা লক্ষ্য করেছি। তোমরা সেই সম্পর্কে লিখবে। তোমরা কি সবাই 1 থেকে 40 পর্যন্ত ক্রমিক নং বসিয়েছো খাতায়? জি মিস। আচ্ছা, জি মিস। এখন আমরা আমাদের পরীক্ষায় চলে যাব। ঠিক আছে, সবাই, আমি আবার বলছি, সবাই শুধু উত্তরটা লিখবে, মানে ক খ এরকম। একটু দ্রুত লেখার চেষ্টা করবে, কেউ বলবে না মিস আর একটু সামনে যান, একটু পিছনে যান, এরকম বলবে না কেউ, আশা করব। দেখো আমরা আমাকে শুধু 1 দিয়ে ক খ দিয়ে রেখে হ্যাঁ, দেবো। রাইট, ক খ 1 দিয়ে ক খ গ ঘ এই 4টা অপশন আছে, যেটি সঠিক সেটি লিখবে। আর শোনো, আমাদের আজকে পরীক্ষা হবে 2, কারণ অধ্যায় 1 এর আমরা যে আলোচনা করেছিলাম সেটার পরে আমরা বহু নির্বাচনী পরীক্ষা নিয়েছিলাম অধ্যায় 1 এর উপর। আজকে আমরা অধ্যায় 2 এর উপর পরীক্ষা দেব। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নটা খেয়াল করো। বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ বাঙালি সংকর জাতি, এদেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ, বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান। মিস আমাদেরকে শুধু অ্যানসারটা লিখলে হবে, পাশে কি মানে যেটা লেখা আছে ক না। নাম্বারে যে না, আমি বলেছি শুধু ক খ এরকম লিখবে। একটু খেয়াল করো। নাম্বারটা দেখাবেন। মিস আপনার কথা বোঝা যাচ্ছে না। একটু খেয়াল করো, দেখো 1 নাম্বার দিয়ে, এভাবে 1 নাম্বার দিয়ে যদি ক সঠিক হয় তাহলে ক লিখবে, আর কিচ্ছু না। মিস, এটা কি আমাদের পরীক্ষা কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন। মিস, এই যে আমার বাঙালির নিচে একটু দাগানো, বিভিন্ন নিচে একটু দাগানো, এগুলোর মানে কি? এমনি কোনো কিছুর জন্য হয়েছে। কেন, আমি কি বলেছি যে এটা নিচে দাগানো, এটা মানে লিখতে হবে? মিস, তাহলে প্রশ্ন যে 3 নাম্বারটা একটু দেখান। না, এরকম বলা যাবে না, এই 3 নাম্বারটা দেখান। আবার করতে হবে, একটু সময় নিয়ে আমি করবো। কেউ কোনো কথা বলবে না, একদম চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো পরীক্ষাটা দাও। নিচের উদ্দীপকটি পড়ে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। তোমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে চারণ করছিলেন, নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল, বাড়ির পাশে ছিল একটি মসজিদ, গোয়ালঘরটি ছিল বাড়ির পিছনে। সে সময়ে মধ্যমাঝে ওই নদীর উপর দিয়ে মানুষ মনের খুশিতে বাতিয়ালি গান গেয়ে যেত। উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছিল?
উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মিয়ার মধ্যে এদেশের মানুষের মনে খুশি হবার কারণ জলবায়ুর বিশেষ প্রভাব, অপশন 1, অপশন 2 নদী নদী বিপুল সম্পদ, অপশন 3 হচ্ছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য। দেখো 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের কার জীবনকে ঘিরে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন। দেখানো যাবে প্রাপ্তি আরেকটু মিস সবাইকে মিউট করতে বল। তারপর দেখো 4 নাম্বার প্রাপ্তি হয়েছে তোমার। জি মিস হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। এখন দেখো আমাদের 4 নাম্বার কার জীবনকে ঘিরে বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, লোকনাথ ব্রহ্মচারী, শ্রীকৃষ্ণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের পার্থ বুদ্ধ পূর্ণিমায় অনেক মজা করেছে। এই অনুষ্ঠানটি কোন ধর্মের সাথে সম্পৃক্ত? ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম। ছয় নম্বর প্রশ্ন সব ধর্মের মূল শিক্ষা কি? সাম্প্রদায়িকতা, সহিংসতা, শান্তি ও সম্প্রীতি, অসহিষ্ণুতা। সাত নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বাংলার ও আরবের মুসলমানদের মধ্যে কি ধরনের পার্থক্য রয়েছে? ভাষাগত, নীতিগত, প্রকৃতিগত, পরিবেশগত। 8 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের অনিমা প্রতি সন্ধ্যায় উলুধ্বনি দেয়, শঙ্খ বাজায়, বাড়িতে দুধ দেয়। অন্যদিকে তার প্রতিবেশী রুমা এ সময় নামাজ পড়ে, কোরআন পাঠ করে। তাদের দুজনের কাছে কোন ক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্যের রূপ ফুটে উঠেছে? শিক্ষা, সম্প্রদায়, পেশা, ভাষা। এখন আসলে 9 নম্বর প্রশ্ন। মধ্যযুগে ভাগ্যাকৃষি মানুষেরা বাংলায় এসেছে। একটু দেখাবেন প্লিজ, এরকম করা যাবে না। সঠিক উত্তর একটু দ্রুত করতে হবে, কারণ আমাদের 40টা প্রশ্ন, আমাদের 28 বেজে গেছে, আর মাত্র 10 মিনিট সময় আছে আমাদের হাতে। আচ্ছা, যদি আমরা 40টা প্রশ্ন না কমপ্লিট করতে পারি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিবে, তারপর হচ্ছে উত্তরগুলো লিখে তারপর নেক্সট ক্লাসে দিয়ে পরেরগুলো আসবে। একটু দেখাবেন। ম্যাম এটাকে আমরা ছবি তুলে সাথে সাথে এই গ্রুপে পাঠিয়ে দেবো না? হ্যাঁ, গ্রুপে পাঠিয়ে দিও, কারণ অনেকে স্ক্রিনশট নিতে পারে না, তো গ্রুপে দিয়ে দিলে ওদের জন্য সুবিধা হবে। 9 নম্বর প্রশ্ন মধ্যযুগে ভাগ্যাকৃষি মানুষেরা বাংলায় এসেছে। 1 নম্বর অপশন তুরস্ক থেকে, 2 নম্বর অপশন হচ্ছে ইরান থেকে, 3 নম্বর অপশন আমেরিকা থেকে। নিচের কোনটি সঠিক? মিস আমাদের এই কোশ্চেনের উত্তর যেদিন স্কুল খুলবে সেদিন আমরা দিব না, একটা Right. পেজে নামগুলো রাইট, লিখে। যেদিন স্কুল খুলে বলতে কি, মানে তোমাদের সাথে অফলাইনে ক্লাস হচ্ছে সোমবার। সোমবারে জি মিস। নেক্সট সপ্তাহে ক্লাস হবে এর সাথে,
তাহলে বি এর ক্লাস ক্যাপ্টেনের সাথে কথা হচ্ছে, ক্লাস তারা সবাই কালেক্ট করবে। মিস তাহলে আমরা আমাদের ক্যাপ্টেনদের কাছে আমরা খাতা দিয়ে এতে পাঠিয়ে দিব। এটা কথা হয়েছে ক্লাস ক্যাপ্টেনদের কাছে, ক্লাস ক্যাপ্টেনরা তোমাদের কাছ থেকে উত্তরপত্রগুলো কালেক্ট করবে, করে আমার কাছে দিয়ে যাবে। ঠিক আছে, আর কথা হবে না এখন। 10 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণ। 1 নম্বর অপশন বিদেশি ভাষার মিশ্রণ, 2 নম্বর অপশন হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের বসবাস, 3 নম্বর 8 নাম্বার গুলো একবার দেখাবেন। অপশন হচ্ছে ধর্মের ভিন্নতা। মিস 11 নাম্বার থেকে একটু দেখাবেন। না, এমনি তোলা যাবে না যে বিধি। আমাদের গ্রুপে স্ক্রিনশট দেওয়া হলে তখন তো তোমরা তুলে নিতে পারবে। প্লিজ পুরো কথা বলতে মানা করেছি। 11 নম্বর প্রশ্নটা খেয়াল করো। কোন যুগের মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে? প্রাচীন যুগে, নব্য প্রাচীন যুগে, মধ্যযুগে, আধুনিক যুগে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে বৌদ্ধরা কার অনুসারী? যীশু খ্রিস্টের, গৌতম বুদ্ধের, শ্রীকৃষ্ণের, নানক দেবের। 13 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষের প্রধান ভাষা কোনটি? বাংলা, ইংরেজি, হিন্দি, আরবি। 14 নম্বর প্রশ্ন বাংলা কোন ধরনের ভাষা? মিশ্র, মৌলিক, একক, রৈখিক। 15 নম্বর প্রশ্ন বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসাথে উদযাপন করে। অপশন 1 নবান্ন উৎসব, অপশন 2 বৈশাখী মেলা, মিস সবাই একটু মিউট করতে বলে। অপশন 3 রথযাত্রা। নিচে কোনটি সঠিক? 16 নম্বর প্রশ্ন আর্যদের বৈদিক মন্ত্র ও 14 নম্বর কোন ভাষায় রচিত? আরবি, বাংলা, উর্দু, সংস্কৃত। 17 নম্বর প্রশ্ন আলী ইসলাম ধর্মের অনুসারী। এদেশে 12 নম্বর প্রশ্ন দেখাবেন। আলী ধর্মের প্রচারক হিসেবে কোনটি গ্রহণযোগ্য? সাধক, পুরোহিত, পীর, মৌলবী। ম্যাম 15 নাম্বারটা দেখানো যাবে? 18 নম্বর প্রশ্ন যীশু খ্রিস্টের জন্মদিনকে কি বলা হয়? ছোট দিন, বড়দিন, বৈশাখী ম্যাম 17 নাম্বারটা দেখা যাবে। পূর্ণিমা। 19 নম্বর প্রশ্ন বড়দিন কাদের ধর্মীয় অনুষ্ঠান? বৌদ্ধদের, মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের। 20 নম্বর প্রশ্ন নবান্ন উৎসব হয় কোন ঋতুতে? আমরা শুরুতে আলোচনা করেছিলাম যখন আমাদের পাঠ্য বই, সেখানে এই প্রশ্নটা আমরা পেয়েছিলাম। বর্ষা, শরৎ, হেমন্ত, আর হচ্ছে শীত। 21 নম্বর প্রশ্ন লোক সংস্কৃতির জন্ম। 17 নাম্বারটা দেখানো যাবে। আমি কিন্তু বলেছি একেবারে শান্ত থাকবে, যথেষ্ট সময় দেওয়া হচ্ছে। ম্যাম 16 নাম্বারটা একটু দেখানো যাবে? নেক্সটে আর কোনো পরীক্ষা হবে না এরকম করলে। একুশ নম্বর প্রশ্ন লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের। অপশন 1 মুখে মুখে, অপশন 2 চিন্তায়, অপশন 3 কর্মে। নিচের কোনটি সঠিক? আমি যে পড়ছি প্রশ্ন পড়ার সাথে সাথে তোমাদের উত্তরটা যদি জানা থাকে তাহলে লিখতে ওই যতটুকু পড়তে সময় লাগছে ক খ গ এই 4টা লিখতে গিয়ে খুব একটা সময় লাগার কথা না। তাহলে কেন তোমাদের এরকম সমস্যা হচ্ছে বুঝতে পারছি না। মিস আমরা তো এগুলো স্ক্রিনশট দিয়ে রাখছি। মিস আপনি পড়ার আগেই তো উত্তর লেখা হয়ে যাচ্ছে। এটাই বললাম, যারা পারবে, যারা জানে উত্তর তাদের লিখতে যে সময়টুকু দিচ্ছি ওটা যথেষ্ট। 5 নম্বর প্রশ্ন আচ্ছা আমি 21 বলেছিলাম প্রশ্ন। মিস বলেছিলেন। আচ্ছা দেখো 22 নম্বর মিস এবার 23 নাম্বার। লোক সাহিত্যের অন্তর্ভুক্ত লোকগীতি। অপশন 1 অপশন 2 হচ্ছে প্রবাদ প্রবচন, অপশন 3 হচ্ছে খনার বচন।
নিচে কোনটি সঠিক? 30 নম্বর প্রশ্ন হচ্ছে লোক সংস্কৃতি বস্তুগত উপাদানের অন্তর্ভুক্ত। 1 নম্বর অপশন লোকশিল্প, 2 নম্বর অপশন হচ্ছে আমাদের লোকবিজ্ঞান এবং 3 নম্বর হচ্ছে লোকজাত। নিচে কোনটি সঠিক? 24 নম্বর প্রশ্ন মানুষের ব্যক্তির ও সমাজ জীবনে খুবই বড় ভূমিকা পালন করে কোনটি? ধর্ম, খেলার 23 সাথী, নম্বরটা দেখি। সহপাঠী, গণমাধ্যম। 25 নম্বর প্রশ্ন তুরস্ক, ইরান, ইরাক থেকে ভাগ্যদেশী মানুষেরা এসেছিল কোন যুগে? মধ্যযুগে, প্রাচীন যুগে, প্রস্তর যুগে, আধুনিক যুগে। 26 নম্বর প্রশ্ন বুদ্ধ পূর্ণিমা কাদের ধর্মীয় অনুষ্ঠান? দেখানো যাবে? খ্রিস্টানদের, মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধদের। 27 নম্বর প্রশ্ন শহরের শিশুদের খেলাধুলা ও ছুটাছুটি করা অনেক সময় সম্ভব হয় না কেন? খোলা মাঠের অভাবে, নিরাপত্তার অভাবে, সময়ের অভাবে, মা বাবার নিষেধের অভাবে। 28 নম্বর প্রশ্ন বর্তমানে কৃষক জমি চাষে ব্যবহার করছে ট্রাক্টর, সেলো মেশিন, লাঙ্গল। 3টি অপশন, কোনটি সঠিক? বর্তমানে জমিতে বেশি ব্যবহার হচ্ছে কীটনাশক, অপশন 1, অপশন 2 হচ্ছে জৈব সার, অপশন 3 হচ্ছে রাসায়নিক সার। কোনটি সঠিক? নম্বর প্রশ্ন এক সময় গ্রামীণ বিনোদনের উল্লেখযোগ্য বিষয় ছিল। 1 নম্বর অপশন হচ্ছে যাত্রা, 2 নম্বর অপশন পালা গান, 3 নম্বর অপশন হচ্ছে কবি গানের আসর। নিচের কোনটি সঠিক? পরের প্রশ্নে যাব। জি ম্যাম। সবাই বলো 1 থেকে 30 সবার কমপ্লিট হয়েছে? আগে এটা বলো। জি মিস, জি জি মিস। ম্যাম। ম্যাম 21 নাম্বারটা একটু দেখানো যাবে? কত? 21 নাম্বার। আচ্ছা আমাদের 1 থেকে 30 পর্যন্তই থাকলো, আর বাকি প্রশ্ন আমি ক্লাসে আলোচনা করব। কিংবা কেউ যদি স্ক্রিনশট নিয়ে নাও তাহলে গ্রুপে দিয়ে দিতে পারো। মিস আমি সবগুলো স্ক্রিনশট নিয়ে আচ্ছা নিয়েছি। দায়িত্ব নাও একজন। দেখো 31 থেকে 35 পর্যন্ত একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। মিস এটা কি আমি গ্রুপে পাঠিয়ে দিব? বলা হয়েছে তো অনেকের সমস্যা থাকে স্ক্রিনশট নিতে পারে না, গ্রুপে দিয়ে দিলে তারা ওইখান থেকে উত্তরগুলো লিখে নেক্সট ক্লাসে জমা দিতে পারবে। এক প্রশ্ন কতবার বলো বাচ্চাদের মতো? নেওয়া হয়েছে স্ক্রিনশট বলো। জি মিস। আচ্ছা জি ম্যাম। তাহলে জি মিস। হ্যাঁ এই অংশটুকু নাও। হয়েছে? জি আচ্ছা হয়েছে। ম্যাম 40 নাম্বারে আরেকটু উপরে দেখান, অপশনগুলো দেখা যাবে। সাদিয়া ম্যাম এবার কি আমরা এগুলো কথা বলো গ্রুপে না। পাঠিয়ে দেব? ম্যাম এটা গ্রুপে হয়েছে স্ক্রিনশট নেওয়া। ম্যাম এখন কি আমরা এগুলো এখন গ্রুপে নাও। পাঠিয়ে দেব? এটাও কোনো প্রশ্ন হলো বলো?